সবার সাথে একটু কথা বলি। আছেন সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। স্যার আসসালামু হ্যাঁ, আলাইকুম। আপনাদের একটা টেন্টেটিভ ওয়ালাইকুম আসসালাম। আপনাদের টেন্টেটিভ একটা পরীক্ষার ডেট হয়েছে, দেখছেন নাকি সবাই? স্যার জি 21 স্যার। তারিখ স্যার। আচ্ছা, আপনাদের সিলেবাসের কি অবস্থা? সিলেবাস সাবজেক্টের ক্লাসগুলো হচ্ছে? বিভিন্ন সাবজেক্ট যে আপনাদের গুলো আছে, এই সেমিস্টারে যে সাবজেক্ট গুলো আছে সেগুলো ক্লাস হচ্ছে ঠিকভাবে? হচ্ছে স্যার। সব সাবজেক্টেরই ক্লাস হয়? যেগুলো যেগুলো অফার করা হয়েছে? স্যার আমাদের ক্লাস হচ্ছে স্যার না, সব আপনার সাবজেক্ট হয় সাবজেক্টটা নাই আর স্যার। হচ্ছে রুহুল আমিন স্যারের দুইটা সাবজেক্টের ক্লাস 2 দিন হয়েছে, আর আপনার এই সেকেন্ড দিন। রুহুল আমিন স্যারের সাবজেক্টের ক্লাস হয়েছে, আর আমার ক্লাস হয়েছে। আর কার ক্লাস আছে আপনাদের এই সেমিস্টারে? একটু দেখি আমি, আপনারা তো বলতেছেন না। স্যার ইংলিশ ক্লাস আছে স্যার, আর হচ্ছে হলো সৌরভ স্যারের ক্লাস আছে স্যার। সৌরভ স্যার নিয়েছে ক্লাস? জি স্যার, স্যার তো এখনো সবকিছু নেয় নাই দিয়ে স্যার। দিছে। স্যার ক্লাস নেয় নাই, বাট সবকিছুই দিয়ে দিছে ক্লাস স্যার, এখনো ওই যে নেয় নাই। গুগল ইসে ক্লাসরুমে স্যার। আচ্ছা আচ্ছা, ক্লাস নিবে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আর ইংলিশের কি অবস্থা? স্যার ইংলিশ হইছে ক্লাস কি হয় ইংলিশ নাই 1 না 2? স্যার, 2। 2, হ্যাঁ। এটা ক্লাস হয়নি? না স্যার। কেন? সুব্রত স্যার সেটা যোগাযোগ তো করছিলেন আপনাদের কোর্স টিচারের সাথে? স্যার আমাদের ক্লাসই তো শুরু হইলো এই যে পাওয়ার পরে, রুটিন পাওয়ার পরে এই যে আপনারা শুরু করছেন। আর না, সেটা স্যারের ঠিক সাথে। আছে, কিন্তু যোগাযোগ করতে হবে তো। জি স্যার। নাম্বার আছে? ফোন নাম্বার আছে না আমি দিব? কোনটা? আছে স্যার, আছে। আচ্ছা, আজকেই যোগাযোগ করবেন যে স্যার কবে ক্লাস দিবেন, কারণ আমাদের তো পরীক্ষার ডেট হয়ে গেছে। তো এর মধ্যে আমাদের সিলেবাসটা একটু কমপ্লিট করতে হবে। আপনি ক্লাসগুলো নিলে আমরা পরীক্ষা দিতে আসবো। স্যার ওকে কি স্যার। বলে সেটা আমাকে পরে জানায়েন। এই তো নাকি? সবাই ওভাবে মেন্টালি প্রিপারেশন নিয়েন যে পরীক্ষা দিতে হবে। কারণ আমাদের সেশনটা জুন অথবা জুলাইয়ের মাঝামাঝির মধ্যে আমাদের শেষ করে ফেলতে হবে। এর বেশি আর যাওয়া যাবে না। এবার আমরা ২-৩ মাস লেট করে ফেলছি। প্রত্যেকবার একই কাজ করা যাবে না, হ্যাঁ? তো ঠিক আছে, আমরা শুরু করে দিতে পারি এখন, নাকি? অনেকেই চলে আসছে। জি স্যার, শুরু করে দেন স্যার। আর দেরি করা যাচ্ছে না। আমরা অনেকক্ষণ গ্যাপ দিলাম। আপনাদের কি লেকচার 1 কমপ্লিট হয়েছিল? আমার যতটুকু জি মনে স্যার। পড়ে লেকচার 1 আমরা কমপ্লিট হ্যাঁ করেছিলাম, হ্যাঁ হ্যাঁ? স্যার, কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তো আজকে আমরা লেকচার 2 পড়বো, ঠিক আছে? তো লেকচার 2। তো আজকে আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে একটু পড়ি। এটা একটু বড় অধ্যায়। প্রথমত নিউক্লিক অ্যাসিড আপনাদের পড়ে আসার কথা, ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি কোর্সে। নিউক্লিক অ্যাসিড বলতে সাধারণত ভাবেই আমরা ডিএনএ আরএনএ এগুলোকে বুঝি। তো এখানে আমরা নিউক্লিক অ্যাসিডের কি কি পড়বো আর কি। তো এখানে নিউক্লিক অ্যাসিডের আমরা প্রথমত পড়বো আইসোলেশন। নিউক্লিক অ্যাসিড কিভাবে আইসোলেশন করা হয়, অর্থাৎ আপনি ডিএনএ বা আরএনএ কে কিভাবে আইসোলেশন করবেন। আইসোলেশন প্রসিডিউরটা আমাদের মোটামুটি বেসিকটা জানা হয়ে গেলে আমরা কি কি মেথডের মাধ্যমে সেটাকে অ্যানালাইসিস করে এবং অ্যানালাইসিসের সময় কি কি জিনিস আমরা বের করি, ডিএনএ আরএনএ এর কি ইনফরমেশন সম্পর্কে আমরা জানতে চাই এবং কি কি মেথডের মাধ্যমে সেই ইনফরমেশন গুলো আমরা জেনে থাকি সেগুলো দেখব। এবং ডিএনএ আরএনএ কে কিভাবে কোয়ান্টিফাই করা যায় এবং কিভাবে সেটা পিওর কিনা সেটা বোঝা যায়, এই ধরনের কিছু মেথড এবং টেকনিক্স আমাদের দেখার চেষ্টা করব, ঠিক আছে? ফাইনালি ফিজিকোকেমিক্যাল প্রপার্টি অর্থাৎ ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ অফ ডিএনএ, এটা আমরা দেখব। দেখে আমরা মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ করব। সো আমরা প্রথম থেকে আবার চলে আসি। প্রথম হচ্ছে আইসোলেশন। তো আমরা ডিএনএ দিয়েই চ্যাপ্টারটা সাজাইছি। তো ডিএনএ নিয়ে কথাবার্তা বলি। আপনারা তো জানেন ডিএনএ কি, না? জানেন তো? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এটা আমাদের সেলে থাকে। সেলের নিউক্লিয়াস এটাকে পাওয়া যায় এবং আমাদের বংশগতির ধারক এবং বাহক। বাংলায় এই কথাটা আমরা সবাই জানি। ইংরেজিতে স্টোরস জেনেটিক ইনফরমেশন, এভাবে বলতে হবে। DNA is a biomolecule which stores
জেনেটিক ইনফরমেশন। যদি একদম সহজে বলতে হয় তাহলে এটা বলতে হয়, বাংলায় না বলাটাই ভালো। আমাদের জেনেটিক ইনফরমেশন গুলো ডিএনএ তে লিপিবদ্ধ থাকে। এখন এই ডিএনএ কে যদি আমরা ল্যাবরেটরিতে আইসোলেশন করতে চাই, তাহলে কিছু ফান্ডামেন্টাল ধাপ আছে, প্রধান কিছু ধাপ আছে। এই ধাপগুলোর মাধ্যমে ডিএনএটাকে আমরা আইসোলেশন করব সেল থেকে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি ডিএনএ কে সেল থেকে আইসোলেট করব, এইটা কি প্রত্যেক ল্যাবে একই প্রসিডিওর? বিভিন্ন ধরনের প্রসিডিওর আছে ডিএনএ কে আইসোলেশন করার জন্য। যেমন আপনি যদি প্ল্যান্টের লিফ থেকে ডিএনএ আইসোলেশন করতে চান, এইটারই 4 থেকে 5 টা উপায় আছে বা 4 থেকে 5 টা মেথড আছে, যে মেথডে আপনি ডিএনএ আইসোলেশন করতে পারবেন। প্রত্যেকটা মেথডেই আপনি ডিএনএ পাবেন। কিন্তু অনেক মেথড থাকলেও বেসিক কিছু স্টেপ থাকে, যে স্টেপগুলা প্রত্যেকটা মেথডেই এপ্লাই করা। তো এখানে যে স্টেপগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল স্টেপ, মানে একদম প্রধান বা বেসিক স্টেপগুলো। যে কোনো ধরনের ডিএনএ আইসোলেশন প্রসিডিওরের মধ্যে এই স্টেপগুলো থাকবে। তো কি সেটা? প্রথমত হচ্ছে স্যাম্পল লাইসিস, অর্থাৎ আপনি সেল থেকে যদি ডিএনএ কে আইসোলেশন করেন তাহলে সেলটাকে আগে ভাঙতে হবে। তো সেলকে যদি ভেঙে ফেলেন, তারপর সেখান থেকে ডিএনএ আইসোলেশন করতে পারবেন। এই জন্য আগে স্যাম্পলটাকে লাইসিস করতে হবে। লাইসিস মানে ভাঙা। দেন রিমুভাল অফ কন্টামিনেন্টস ফ্রম নিউক্লিক অ্যাসিড। সেল যখন ভেঙে ফেলবেন, সেলের ভিতরে নিউক্লিক অ্যাসিড ছাড়াও আরো অন্যান্য অনেক কিছুই থাকবে। প্রোটিন থাকবে, বিভিন্ন ধরনের অর্গানেল থাকবে, লাইসোসোম, রাইবোসোম, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ওখানে থাকবে। আপনার দরকার শুধু ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড। সেক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডকে রেখে বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কন্টামিনেন্টস। এই কন্টামিনেন্ট গুলোকে রিমুভ করে দিবেন এবং শুধু নিউক্লিক অ্যাসিডটা থেকে যাবে। এটা একটা স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে কনসেন্ট্রেশন অফ নিউক্লিক অ্যাসিড। যখন আপনি নিউক্লিক অ্যাসিডকে পেয়ে গেলেন, মোটামুটি অনেক ধরনের কম্পোনেন্ট সেলের মিক্সচারের মধ্যে ছিল, সেটাকে আপনি বের করে দিলেন, শুধু নিউক্লিক অ্যাসিড আছে, হয়তো আরো কিছু কন্টামিনেশন আছে। একবারেই কিন্তু আপনি সবগুলো কন্টামিনেশন বের করতে পারবেন না। তো দেখা যাবে প্রথম যে রিমুভাল অফ কন্টামিনেন্টস, সেকেন্ড যে স্টেপটা, এই স্টেপের পরে থার্ড স্টেপে গিয়ে আপনি আবার একবার ওয়াশ স্টেপ, যেটাকে আমরা বলি ওয়াশ স্টেপ, মানে ওয়াশিং করা, অর্থাৎ এই ওয়াশিং এর মাধ্যমে আরো কোনো কন্টামিনেশন থাকলে সেটাকে বের করে দাও, যাতে নিউক্লিক অ্যাসিডটা আরো কনসেন্ট্রেটেড হয়। সলিউশনের মধ্যে শুধু নিউক্লিক অ্যাসিডের পরিমাণের বা পরিমাণটাই বেশি থাকে, কনসেন্ট্রেশনটাই বেশি থাকে। এটা হচ্ছে থার্ড স্টেপ। এবং ফাইনালি আপনি যে নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ পাইলেন, সেটাকে আপনি, নিউক্লিক অ্যাসিড বলতে কিন্তু আমরা ডিএনএ আরএনএ দুইটাই বুঝাই। সো এখানে আমি ডিএনএ নিয়েই কথা বলছি, যেহেতু উপরে আমার হেডিংটা হচ্ছে ডিএনএ। সো ফোর্থ স্টেপটা হচ্ছে মেজারমেন্ট অফ পিউরিটি এন্ড কনসেন্ট্রেশন অফ নিউক্লিক অ্যাসিড। লাস্ট স্টেপে গিয়ে আপনি ডিএনএ কতটা পিওর এবং এর কনসেন্ট্রেশন কতটুকু সেটা আপনি মেজারমেন্ট করবেন। তাহলে প্রথম স্টেপ হচ্ছে স্যাম্পল লাইসিস, সেকেন্ড স্টেপ হচ্ছে রিমুভাল অফ কন্টামিনেন্টস ফ্রম নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড বাদ দিয়ে অন্যান্য কন্টামিনেন্ট গুলোকে রিমুভ করা। থার্ড স্টেপ হচ্ছে কনসেন্ট্রেশন অফ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডকে সলিউশনের মধ্যে কনসেন্ট্রেট করা, অর্থাৎ তার পরিমাণ শুধু বাড়ানো, অর্থাৎ শুধুমাত্র তাকেই রাখা। আর ফোর্থ স্টেপে গিয়ে মেজারমেন্ট অফ পিউরিটি এন্ড কনসেন্ট্রেশন অফ নিউক্লিক অ্যাসিড, পিউরিটি আর কনসেন্ট্রেশনটা ডিটারমিনেশন করা, মেজার করা। সবাই ক্লিয়ার? জি স্যার। এখন যদি ডিএনএ পিউরিফিকেশন ওভারভিউতে আসি, ডিএনএ পিউরিফিকেশন ওভারভিউটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, দেখেন, আ কালচার ব্যাকটেরিয়া ইজ গ্রোন এন্ড দেন হারভেস্টেড। এখানে একটা ব্যাকটেরিয়ার উদাহরণ টানা হচ্ছে, ঠিক আছে? আপনি যে কোনো ধরনের সেল থেকেই কিন্তু ডিএনএ আইসোলেশন করতে পারেন। এই ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়াকে একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি। তো আমরা যখন ব্যাকটেরিয়া ল্যাবরেটরিতে গ্রো করাই, তখন ব্যাকটেরিয়ার কালচার করি। সেটা প্লেটের মধ্যেও করতে পারি, আবার টেস্ট টিউবের মধ্যে ব্রথ আকারেও করতে পারি। একটা হচ্ছে সলিড কালচার, একটা লিকুইড কালচার। তো যে কালচার থেকে আপনি ব্যাকটেরিয়া নেন না কেন, আপনি প্রথমে যেটা করবেন, যে কোনো একটা কালচারের মধ্যে আপনি ব্যাকটেরিয়াটা গ্রো করাবেন এবং এই কালচার অফ ব্যাকটেরিয়া ইজ গ্রোন, এই যে প্রথম স্টেপ যেটা বলছে যে আপনি প্রথমে গ্রো করাবেন এবং দেন হারভেস্টেড, তারপর আপনি সেখান থেকে কালচারটা নিবেন। সাপোজ আপনি যদি একটা প্লেটের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করান, তাহলে ব্যাকটেরিয়া কলোনি ফর্ম করে, কলোনি। তো আপনি একটা বা দুইটা কলোনি নিবেন সেই প্লেট থেকে, নিয়ে আপনি সেটা টেস্ট কিসের মধ্যে নিবেন? একটা টিউবের মধ্যে নিবেন। বিভিন্ন ধরনের টিউব আমরা ল্যাবরেটরিতে দেখে থাকি, যেমন ইপেন্ডর্ফ টিউব, ফালকন টিউব, টেস্ট টিউব, ঠিক আছে? বিভিন্ন ধরনের টিউব আছে। আপনি যে কোনো একটা টিউবের মধ্যে নিলেন,
নিয়ে সেটাকে পানির সাথে একটু মিক্স করলেন, আপনি পানিই ধরেন বা আপনি বাফারও ইউজ করতে পারেন এক্ষেত্রে, পানি বাফার যে কোনো একটা সলভেন্ট নিয়ে কলোনিটাকে সেখানে মিক্স করলেন। মিক্স করে আপনি কি করলেন, সেন্ট্রিফিউগেশন করলেন, মানে সেন্ট্রিফিউজ করলেন। এবং সেন্ট্রিফিউগেশন করলে যেটা হবে যে ব্যাকটেরিয়াল যে সেলগুলো আছে সেলগুলো নিচের দিকে পিলেট করবে, ঠিক আছে। দেন দেন আপনি কি করবেন, এই যে উপর থেকে যে লিকুইড পোর্শনটা আছে এই লিকুইড পোর্শনটাকে আপনি নিবেন, অর্থাৎ এটাকে আমরা বলি সুপারনেটেন্ট। নিচে যেটা পিলেট পড়ে সেটা হচ্ছে পিলেট, আর উপরের অংশটাকে আমরা বলি সুপারনেটেন্ট বা লিকুইড যে অংশটা থাকে, অ্যাকুয়াস লেয়ার। সেই অ্যাকুয়াস লেয়ারটা আপনি পরবর্তী আরেকটা টেস্ট টিউবের মধ্যে নিবেন এবং এটাই হবে আপনার সেল এক্সট্রাক্ট, ঠিক আছে। এইখানে আপনি সেলটাকে লাইসিস করবেন। সেল লাইসিস করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, কেমিক্যাল পদ্ধতি আছে, ফিজিক্যাল পদ্ধতি আছে। হ্যাঁ, কেমিক্যাল পদ্ধতি কি, আপনি ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। ডিটারজেন্ট ব্যবহার করে যদি ইনকিউবেশন করেন সেলটা ভেঙে যাবে, ঠিক আছে। তো এখানে সেকেন্ড স্টেপটা হচ্ছে, প্রথম স্টেপ ছিল ব্যাকটেরিয়া কালচারে গ্রো করানো, তারপর হারভেস্ট করা। দেন আমরা ব্যাকটেরিয়াল কালচার নিয়ে সেন্ট্রিফিউগেশন করলাম, করার পরে সেকেন্ড স্টেপে গিয়ে সেলগুলো রিমুভ করলাম, এই যে পিলেটটা রিমুভ করে দিলাম, তাই না। এবং এটাকে ব্রেক করে সেল এক্সট্রাক্ট করলাম। তারপরের যে স্টেপ গুলো আছে সেই স্টেপের মধ্যে ডিএনএ পিউরিফিকেশন। এখন আপনি সেলকে যেহেতু ভেঙে ফেলছেন, সেল হারভেস্ট করে সেলকে লাইসিস করছেন, তাহলে আপনার এখন কাজটা কি, আপনার এখন কাজ হচ্ছে এই সেল থেকে ডিএনএটাকে পিউরিফাই করা। সো এই যে মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট এখানে সেল এক্সট্রাক্ট থেকে ডিএনএ পিউরিফিকেশনে চলে আসছে, অর্থাৎ ডিএনএ ইজ পিউরিফাইড ফ্রম দ্য সেল এক্সট্রাক্ট। আপনার কাছে যে সেল এক্সট্রাক্টটা আছে সেই এক্সট্রাক্ট থেকে আপনি ডিএনএটাকে পিউরিফাই করলেন। এই যে ডিএনএ থেকে পিউরিফাই করলেন, এইটার মাঝখানে অনেকগুলো স্টেপ আছে, স্টেপগুলো আমরা এখানে দেইনি, এটা একটা ওভারভিউ। আমার কথা বুঝতে পারছেন তো? এই যে সেল এক্সট্রাক্ট থেকে ডিএনএ কে পিউরিফাই করলাম, এটার অনেক টেকনিক আছে এবং যে টেকনিকেই যান না কেন মাঝখানে অনেকগুলো স্টেপ আপনাকে ফলো করতে হয়। সেটা আমরা এখন দেখি নাই, আমরা জাস্ট ওভারভিউটা দিচ্ছি। দেন ডিএনএটা আমি পিউরিফাই ফর্মে যখন পাবো, সেই ডিএনএটাকে আমি কনসেন্ট্রেট করব। কিভাবে কনসেন্ট্রেট করব ডিএনএটাকে? ডিএনএ কনসেন্ট্রেট করার বিভিন্ন উপায় আছে। প্রথমত হচ্ছে, ফার্স্ট হচ্ছে ডিএনএ এই সলিউশনটাকে আপনি ওয়াশ করে তার মধ্যে যদি অন্য কোনো কন্টামিনেন্ট থাকে সেটাকে আরো বের করে দেওয়া। পরবর্তীতে ইথানল ইউজ করে ডিএনএ কে কনসেন্ট্রেট করা যায়, ঠিক আছে। সো আপনি ইথানল বা যে কোনো ধরনের আইসোপ্রোপাইল অ্যালকোহল আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে, ইউজ করে আমি ডিএনএটাকে কনসেন্ট্রেট করতে পারি। ফাইনালি আমি ডিএনএটাকে কনসেন্ট্রেট করলাম। তাহলে আপনারা কি মোটামুটি ওভারভিউ প্রসেসটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আমি আবার একটু সুন্দর করে আপনাদের সহজ করে বলি, দেখেন। প্রথমে আপনি একটা ব্যাকটেরিয়া কালচার গ্রো করাবেন, সেটা প্লেটে হোক, টিউবে হোক, সলিড লিকুইড কালচার, যে কোনো কালচারই হবে। সেই ব্যাকটেরিয়াল কালচারটা আপনি নিবেন, যেমন এখানে লিকুইড কালচার নিয়েছে, নিয়ে সেই কালচার থেকে অল্প কিছুটার কালচার আপনি নিয়ে একটা টিউবের মধ্যে আপনি সেটাকে সেন্ট্রিফিউজ করবেন। করলে সেলগুলো নিচের দিকে পিলেট করবে, আর উপরের দিকে একটা অ্যাকুয়াস লেয়ার থাকবে। এই সেলগুলাকে নিয়ে আপনি লাইসিস করবেন। এই নিচের দিকে প্লেটটাকে, উপরের অ্যাকুয়াস লেয়ারটাকে আপনি বাইরে নিয়ে নিবেন, মানে ফেলে দিবেন, আর সেলগুলাকে নিয়ে আপনি সেটাকে লাইসিস করবেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, কেউ কিছু বললেন নাকি? স্যার মেবি না কারণ হ্যাঁ, আমি যেটা বলছিলাম আর কি, যে আপনি কালচার থেকে নিবেন, সেন্ট্রিফিউজ করবেন, অল্প কিছু কালচার নিয়ে টিউবের মধ্যে সেন্ট্রিফিউজ করবেন, সেলগুলো প্লেট পড়বে, তাহলে আপনি সেলটাকে তখন ভাঙবেন, অর্থাৎ উপরের অ্যাকুয়াস লেয়ারটাকে আপনি অন্য একটা জায়গায় নিয়ে নেবেন বা ফেলে দিবেন, দিয়ে সেলগুলো থাকবে, সেলগুলোকে তখন সেলের বিভিন্ন ভাঙার বিভিন্ন প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরের মাধ্যমে সেলটাকে ভাঙবেন, ঠিক আছে। ভাঙার পরে আপনি সেখান থেকে ডিএনএ কে পিউরিফাই করবেন। সেল ভাঙা থেকে শুরু করে ডিএনএ পিউরিফিকেশনের মাঝখানে অনেক স্টেপ থাকবে, সেটা আমরা এখানে দেখিনি, এখানে ওভারভিউটা দেখছি। এটা হলো 3 নাম্বার। পিউরিফাই হওয়ার পরে সেটাকে কনসেন্ট্রেট করবেন। সো দিস ইজ দ্য ওভারভিউ প্রসেস। খুব সিম্পল। আমরা কি আগাবো? জি স্যার। স্যার এখন আমরা আসি যে স্যার আপনি সেল লাইসিসের কথা বলছেন, তাহলে সেলটা কিভাবে লাইসিস করে? এখন সেল লাইসিসের বিভিন্ন মেথডের নামগুলো আমরা একটু দেখি আর কি। এখানে যে কয়টা মেথড বলা হয়েছে প্রত্যেকটা মেথডের জন্য আলাদা আলাদা লেকচার দেওয়া সম্ভব। তো আমরা জাস্ট মেথডগুলোর নাম, মেথড সম্পর্কে একটু পরিচিত হই এখন। যেহেতু এটা ল্যাব ক্লাস না, সো মেথড দেখায় এখানে কোনো লাভ নেই, আমরা জাস্ট
কি মেথডে করা যেতে পারে সেটা দেখি। মেইনলি 3 ধরনের প্রসিডিউর ফলো করা যায়। 3টা টাইপের প্রসিডিউর ফলো করা যায়। একটা হচ্ছে মেকানিক্যাল মেথড, মানে ফিজিক্যালি আপনি তার উপর বল প্রয়োগ করে তাকে ভাঙবেন, সেলকে ভাঙবেন। আর একটা হচ্ছে কেমিক্যাল মেথড, তার মানে কেমিক্যাল ইউজ করে, কেমিক্যাল রিএজেন্ট ইউজ করে আপনি ভাঙবেন। এবং একটা হচ্ছে এনজাইমেটিক মেথড, এনজাইমের মাধ্যমে আপনি সেলটাকে ভাঙবেন। তো মেকানিক্যাল মেথডের মধ্যে আছে গ্রাইন্ডিং ইন লিকুইড নাইট্রোজেন। আপনি ব্যাকটেরিয়াল কালচারটাকে লিকুইড নাইট্রোজেন দিয়ে পুরোপুরি ফ্রিজ করে নেবেন, মানে সেলগুলাকে একদম ফ্রিজ করে ফেলে তারপর সেটাকে গুঁড়া করে আবার সেটাকে কোনো একটা সলভেন্টের মধ্যে ডিজলভ করবেন। তাহলে কি হবে? সেলটা ভেঙে যাবে। সেলকে যদি অনেক কম তাপমাত্রা একদম ফ্রিজ করে ফেলেন তখন সেল যে মেমব্রেন সেটা ভেঙে যায়। ঠিক আছে? দেন হচ্ছে সনিকেশন, ভাইব্রেশন ইউজ করবেন। আপনি একটা মেশিন আছে যার নামই সনিকেটর। এই সনিকেটর মেশিনের সাহায্যে আপনি সনিকেশনের মাধ্যমে ভাইব্রেশন দিয়ে সেলকে লাইসিস করে ফেলতে পারেন। হোমোজিনাইজেশন কি? যে প্রসিডিউরটা আপনি দেখলেন, এই যে যেমন সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে যেটা করা হয় এটাকে বলে হোমোজিনাইজেশন। দেন ফাইনালি হচ্ছে হিট অ্যাপ্লাই করবেন, অর্থাৎ সেলকে ডিরেক্টলি হিট দিবেন, হিট দিয়ে তাকে ভেঙে ফেলবেন। তো এগুলো গেল মেকানিক্যাল মেথড। কেমিক্যাল মেথডের মাধ্যমে আমরা কেমিক্যাল মেথড ইউজ করা মানে হচ্ছে ডিটারজেন্ট ইউজ করব। এখন কি ডিটারজেন্ট ইউজ করব সেটা ডিপেন্ড করে। এক একটা সেলের ক্ষেত্রে আমরা এক এক ধরনের ডিটারজেন্ট ইউজ করতে পারি। এটা কারণ হচ্ছে প্রত্যেকটা সেলের কম্পোজিশন আলাদা। একটা ব্যাকটেরিয়াল সেলের কম্পোজিশন যা হবে, একটা এনিম্যাল সেলের কম্পোজিশন কিন্তু সেম হবে না। হবে? না স্যার, আলাদা হবে। হবে না। কম্পোজিশনটা একটু ডিফারেন্ট হবে। সো একটা ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনকে ভাঙতে যতটুকু কনসেন্ট্রেটেড ডিটারজেন্ট লাগবে, হয়তো এনিম্যাল সেলের সেল মেমব্রেনকে ভাঙতে তার থেকে বেশি লাগতে পারে বা কম লাগতে পারে, ডিপেন্ডিং অন আপনি কি ধরনের সেল ভাঙছেন, কিভাবে কি মেথড ফলো করছেন সেটার উপর। এই জন্য এক একটা ল্যাবে এক এক ধরনের কেমিক্যাল ইউজ করে। বাট মোটা কথায় এই কেমিক্যাল গুলো বেশি ইউজ করা হয়। এসডিএস সব থেকে প্রচলিত, এটা সোডিয়াম ডোডিসাইল সালফেট। ট্রাইটন X100 অনেক জায়গায় ইউজ করে। সি-ট্যাবও ইউজ করে। সি-ট্যাবও খুব কমনলি ইউজ করা হয় অনেক জায়গায়। আমরা সাধারণত এসডিএস সি-ট্যাব এটা ইউজ করছি। আমার ট্রাইটন X ইউজ করার সৌভাগ্য হয় নাই বা জানি না এটা কিভাবে ইউজ করে। এনজাইমেটিক মেথডের মাধ্যমে লাইসোজাইম, জাইমোলেস, নিউরিনেস আর প্রোটিনেস কে, এই ধরনের এনজাইম গুলো দিয়ে আপনি সেলকে লাইসিস করতে পারেন। ঠিক আছে? তো সেল লাইসিসে বেসিক্যালি আমার এই মেথড গুলোর সাহায্যে আমি সেলকে লাইসিস করতে পারি। এটা হচ্ছে মোটা কথা। এখন যদি আইসোলেশনে আসি, ওই যে বললাম অনেক মেথড আছে। মানে আমি যে এই যে স্টেপটা, সেল এক্সট্রাক্ট, অর্থাৎ সেলকে ভাঙার পরে সেল এক্সট্রাক্ট পাবো। এই সেল এক্সট্রাক্ট থেকে ডিএনএ কে পিউরিফাই করবো। তো এই যে সেল এক্সট্রাক্ট থেকে ডিএনএ পিউরিফাই করার অনেক মেথড আছে। তার মধ্যে একটা মেথড হচ্ছে ফেনল ক্লোরোফর্ম ব্যাকটেরিয়াল ডিএনএ আইসোলেশন মেথড। এটা কিভাবে করি আমি শর্টে আপনাদেরকে বলি, আপনারা বুঝে নেন। প্রথমে আপনি একটা টিউব নেবেন, সেখানে আপনি লাইসিস বাফার প্রিপেয়ার করবেন। লাইসিস বাফারের কাজ কি? সেলকে লাইসিস করা। সো লাইসিস বাফার কিভাবে প্রিপেয়ার করবেন দেখেন, এখানে একটা কম্পোজিশন আমি দিছি। 1% ওয়েট বাই ভলিউম এসডিএস, 10 মিলিমোলার ট্রিস বাফার, 1 মিলিমোলার ইডিটিএ এন্ড পিএইচটা হবে 8, অ্যাডজাস্ট করবেন 8 এ, এবং তার সাথে আপনি স্যাম্পলটা নেবেন। সো এই কম্পোনেন্ট গুলো এই রেশিওতে আপনি যদি মিক্স করেন তাহলে আপনি একটা লাইসিস বাফার পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই লাইসিস বাফার কি সব ধরনের স্যাম্পলের ক্ষেত্রে প্রযোজ্য? না। এটা আমি ব্যাকটেরিয়াল সেল দিয়ে আমি করেছি বিধায় আমি জানি যে এটা ওকে আছে, কিন্তু একটা প্ল্যান্ট স্যাম্পলের ক্ষেত্রে কিন্তু এটা ওকে নাও থাকতে পারে। ঠিক আছে? সেখানে কনসেন্ট্রেশনের এদিক ওদিক হতে পারে। সেখানে হয়তো আমি 1% এসডিএস এর জায়গায় 2% ইউজ করতে পারি বা আরো কম ইউজ করতে পারি। ঠিক আছে? ট্রিস এর পরিমাণ, ইডিটি এর পরিমাণ বা পিএইচ অ্যাডজাস্টমেন্ট একটু ডিফারেন্ট হতে পারে। তো যাই হোক, আমি লাইসিস বাফারটা প্রথমে প্রিপেয়ার করলাম, সেখানে ব্যাকটেরিয়াল স্যাম্পলটা নিলাম, তারপর সেটাকে সেন্ট্রিফিউজ করলাম। সাধারণত ব্যাকটেরিয়াল স্যাম্পলের ক্ষেত্রে 1 থেকে 2 মিনিট 5000 আরপিএম এ ঘোরালেই হয়। একটা অ্যাকুয়াস লেয়ার উপরে চলে আসবে আমার। অ্যাকুয়াস লেয়ার উপরে, এই যে দেখছেন না সেন্ট্রিফিউজ করলে উপরে একটা তরল লেয়ার থাকে, এরকম একটা লেয়ার চলে আসবে। এই লেয়ারটা আমার দরকার। ঠিক আছে? তো aqueous sample, lysed cells or homogeneous tissue are mixed with equal volumes of phenol chloroform mixture. ওই aqueous লেয়ারটাই আমার, ওটার মধ্যেই আমার জিনিসপত্র আছে আর কি। হ্যাঁ, সেল ভেঙে সেলের কম্পোনেন্ট গুলো এখানে আসে। তো এখন কি করবো, আমি aqueous লেয়ারটা পুরোপুরি ভাবে নিয়ে নিব, নিয়ে আরেকটা নতুন টিউবে নিয়ে সেখানে আমি ফেনল ক্লোরোফর্ম মিক্স করব। ফেনল এবং ক্লোরোফর্ম দুইটা কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্ট, আলাদা আলাদা কেমিক্যাল রিয়েজেন্ট।
এই দুইটাকে আমি আগে 1:1 অনুপাত করবো, অর্থাৎ এর 20 ml হলে এর 20 ml অনুপাত করে আগে মিক্স করব। মিক্স করে সেই মিক্সচারটা আমি এই যে আমার উপর থেকে যে আমি সেটাকে লাইসিস করে যে মিক্সচারটা পাইছি, সেই মিক্সচারের মধ্যে আমি ফেনল ক্লোরোফর্ম মিক্সচারটা দিব। ঠিক আছে? তারপর দিস মিক্সচার, এই যে মিক্সচারটা আপনি পাইলেন, এই মিক্সচারটা সেন্ট্রিফিউজ করবে, মানে ফেনল ক্লোরোফর্ম দেওয়ার পরে আবার সেন্ট্রিফিউজ করবে। এখন প্রশ্ন হচ্ছে, ফেনল ক্লোরোফর্ম এরা কিন্তু ওয়াটারের সাথে মিক্স হয় না, কারণ কি এরা নন পোলার। ওয়াটার হচ্ছে একটা পোলার সলভেন্ট, আর ফেনল ক্লোরোফর্ম হচ্ছে একটা নন পোলার সলভেন্ট। তো পোলার সবসময় পোলারের সাথে ইন্টারাকশন করে, আর নন পোলার সবসময় নন পোলার কেমিক্যালের সাথে ইন্টারাকশন করে। যেহেতু ফেনল ক্লোরোফর্ম একটা নন পোলার সাবস্টেন্স, সে কিন্তু ওয়াটারের সাথে মিক্সিবল না। তো যখন আপনি সেন্ট্রিফিউজ করবেন, তখন দেখা যাবে যে দুইটা ফেজ হয়েছে। একটা ফেজ থাকবে অ্যাকুয়াস ফেজ, যেখানে ওয়াটার থাকবে, আর নিচে আরেকটা ফেজ হবে, সেটা হবে অর্গানিক ফেজ, মানে সেখানে ফেনল ক্লোরোফর্ম থাকবে। আর মাঝখানে একটা ছোট্ট লেয়ার ফর্ম হয়, সেটাকে আমরা ইন্টারমিডিয়েন্ট ফেজ বলি আর কি। এটাকে না ধরলেও হয়, মানে মেইনলি আপনি ফেনল ক্লোরোফর্ম সেল মিক্সচারের সাথে অ্যাড করার পরে যখন সেন্ট্রিফিউজ করবেন, ফেনল আর ক্লোরোফর্ম হচ্ছে পানির থেকে ভারী, এই জন্য সে নিচের দিকে একটা লেয়ার ফর্ম করবে, আর পানির লেয়ারটা উপরের দিকে থাকবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এই অবস্থায় যে অ্যাকুয়াস ফেজটা আছে সেটা উপরে থাকবে, কারণ এটা লেস ডেন্স, ওই কথাটা যেটা আমি বললাম। আর ফেনল ক্লোরোফর্ম নিচে থাকবে, কারণ সেটা মোর ডেন্স। এখন কি হবে, এই যে দুটা ফেজ হইলো, the hydrophobic lipids will partition into lower organic phase, অর্থাৎ সেলের মধ্যে যত ধরনের লিপিড জাতীয় মলিকিউল আছে বা লিপিডস আছে, তারা ফেনল ক্লোরোফর্ম যে লেয়ার আছে, যেহেতু লিপিড কি নন পোলার, সো তারা নন পোলার পোর্শনে গিয়ে জমা হবে। অর্গানিক ফেজ মানে ফেনল ক্লোরোফর্মের কাছে যাবে, ওই ফেজের মধ্যে তারা থাকবে। আর নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ, বিভিন্ন ধরনের সল্ট, বিভিন্ন ধরনের সুগার, হ্যাঁ, এগুলো তো চার্জ আছে, ডিএনএ চার্জ আছে, ডিএনএ নেগেটিভলি চার্জড। তাহলে এদের যেহেতু চার্জ আছে, এরা অ্যাকুয়াস লেয়ারে থাকবে, মানে উপরের যে পানির লেয়ারটা আছে সেখানে থাকবে। আর মাঝখানে একটা লেয়ার থাকে, বলছি না ইন্টারমিডিয়েন্ট লেয়ার বা ইন্টারফেজ যেটাই বলে, এইখানে প্রোটিন গুলো থাকে, একদম মাঝখানের লেয়ারে ছোট্ট একটা লেয়ার করে প্রোটিন গুলো থাকবে। তাহলে আমি কি মোটা কথাটা বুঝাতে পারছি? প্রথমে আমি আবার বলতেছি, প্রথমে আপনি ব্যাকটেরিয়াল স্যাম্পল নিবেন, নিয়ে স্যাম্পলটা এক জায়গায় অবশ্যই আগে প্রিজার্ভ করবেন, আর একটা লাইসিস বাফার বানাবেন। লাইসিস বাফারের সাথে আপনি ব্যাকটেরিয়াল স্যাম্পলটা মিক্স করবেন। মিক্স করলে লাইসিস বাফার দিয়ে ব্যাকটেরিয়াল সেলগুলো ভেঙে যাবে, ব্যাকটেরিয়াল সেলের একটা মিক্সচার আপনি পাবেন। সেটার সাথে আপনি ফেনল ক্লোরোফর্ম অ্যাড করবেন, অ্যাড করে সেটাকে সেন্ট্রিফিউজ করবেন। সেন্ট্রিফিউজ করলে দুইটা লেয়ার ফর্ম হবে, একটা নিচে ফেনল ক্লোরোফর্ম লেয়ার, আর একটা উপরে অ্যাকুয়াস লেয়ার। ফেনল ক্লোরোফর্ম লেয়ারে থাকবে হচ্ছে লিপিড মলিকিউল গুলো, আর উপরের অ্যাকুয়াস লেয়ারে থাকবে সল্ট, সুগার বা নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ এগুলো। আর প্রোটিন গুলো থাকবে দুইটা ফেজের মাঝখানে। সবাইকে এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। এখন দি আপার অ্যাকুয়াস ফেজ ক্যান দেন বি পিপেটেড অফ। তাহলে আমার দরকার কি? ডিএনএ আরএনএ। আমি কি আইসোলেশন করতেছি এখানে? ডিএনএ। তাহলে আমার কিন্তু ফেনল ক্লোরোফর্ম যে লেয়ারটা হয়েছে সেটার দরকার নেই। এখন আমার উপর থেকে অ্যাকুয়াস লেয়ারটা কালেক্ট করতে হবে। উপর থেকে আমি এক পিপেটের সাহায্যে, যারা পিপেট দেখেন নাই, এবার ইনশাআল্লাহ যদি মিড টার্মে আসেন, সময় দিলে আমি পিপেট দেখাবো। পিপেটিং আর যারা ল্যাবে কাজ করেন তারা তো জানেনই। এখানে ম্যাক্সিমামই জানার কথা, কারণ আপনারা সবাই বিভিন্ন জায়গায় ল্যাবে কাজ করেন। সবাই জানেন পিপেট কি, পিপেট কেমন দেখতে, কিভাবে কাজ করে পিপেট দিয়ে? তো এক্ষেত্রে মাইক্রো পিপেট ইউজ করা হয়, হ্যাঁ, বুলেট পিপেট না, মাইক্রো পিপেট। তো যাই হোক, এখানে আমরা ওই অ্যাকুয়াস ফেজটাকে আমরা নিয়ে নিব, নিয়ে সেটাকে আবার আমি, যেহেতু ওইটার মধ্যে ডিএনএ আরএনএ ছাড়াও সল্ট, সুগার এগুলা থাকবে, তখন আমরা ওই লেয়ারটাকে বিভিন্নভাবে ওয়াশিং করবো। ওই যে বলে না ডিএনএ কে কনসেন্ট্রেট করা, তখন আরো যে কন্টামিনেশন গুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ওয়াশ করে করে আউট করে শুধুমাত্র ডিএনএটাকে রাখবো। ঠিক আছে? এই প্রসিডিউরটা করার মাধ্যমে আপনি ডিএনএ পাবেন, এবং এই ডিএনএটা পরবর্তীতে পিসিআর বা আরএফএলপি এই ধরনের মেথড গুলোর মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। মানে যে ডিএনএটাকে আপনি পাবেন আইসোলেট করলেন, সেই আইসোলেটেড ডিএনএটা দিয়ে আপনি পরবর্তীতে পিসিআর
আরএফএলপি এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো করতে পারবেন। পিসিআর সবাই জানেন হয়তো, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আরএফএলপি হয়তো অনেকে জানেন না, রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম। এটা আপাতত এখন এত ডিপে বোঝার দরকার নেই, এটা একটা অবশ্যই একটা এক্সপেরিমেন্ট। এভাবে করা হয়, সেটা মলিকুলার বায়োলজিতে পড়বেন আবার, মানে 2 তে পড়বেন আবার। এখানে একটা ইন্ট্রোডাকশন থাক। তাহলে আমরা আইসোলেশন প্রসিডিউরটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, নাইস। এবার হচ্ছে বেসিস অফ নিউক্লিক অ্যাসিড অ্যানালাইসিস। প্রশ্ন হচ্ছে আপনি নিউক্লিক অ্যাসিড পাইলেন, ডিএনএ কে আপনি আইসোলেট করলেন, আপনার কাছে এখন ডিএনএ আছে, পিওর ডিএনএ অথবা আরএনএ, যেটাই বলেন, আমরা তো ডিএনএ শিখলাম, তো ডিএনএ কথাই বলতেছি। এখন এই যে ডিএনএ যে আপনি পাইলেন, কিভাবে বুঝবেন যে এই ডিএনএ দিয়ে আপনি কি ধরনের অ্যানালাইসিস করতে মানে কোন ধরনের অ্যানালাইসিস করতে পারবেন কি পারবেন না, এটা কিভাবে বুঝবেন? অর্থাৎ নিউক্লিক অ্যাসিড অ্যানালাইসিস বলতেই বা আমরা কি বুঝি, ডিএনএ আরএনএ অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি? দেখেন, ডিএনএ আরএনএ যখন আপনি আইসোলেট করবেন, করার পরেই বেশ কয়েকটা প্যারামিটার দিয়ে আপনি সেটা অ্যানালাইসিস করতে পারেন। কি কি প্যারামিটার, কিসের উপর বেস করে? সেই বেস গুলো হচ্ছে কোয়ান্টিটি, কোয়ালিটি এবং মলিকুলার সাইজ। অর্থাৎ আপনি যে ডিএনএটা আইসোলেট করলেন, সেটা কোয়ান্টিটি কতটুকু, মানে পরিমাণ কতটুকু, কনসেন্ট্রেশন কত সেটা। তারপর হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ ডিএনএটা পিওর ফর্মে আছে কি নাই, ডিএনএ এর মধ্যে কন্টামিনেশন আছে কিনা সেটা বোঝা। এবং ফাইনালি হচ্ছে তার মলিকুলার সাইজ কত, অর্থাৎ ডিএনএ এর সাইজ কত বা আরএনএ এর সাইজ কত সেটা বোঝা। তো এই জিনিসগুলো বোঝার জন্য বিভিন্ন ধরনের টুলস এর আমরা সাহায্য নেই। টুলস গুলা কি কি? যেমন ইউভি স্পেকট্রোমেট্রি, এই মেথডটার সাহায্য নেই। 11 জেল ইলেকট্রোফোরেসিস, এই মেথডের সাহায্য নেই। ফ্লুরোমেট্রি, এটার সাহায্য নেই। কলোরিমেট্রিক ব্লটিং, এগুলোর সাহায্য নেই। এই মেথডগুলোর সাহায্যে আমরা ডিএনএ এর কোয়ান্টিটি, কোয়ালিটি, মলিকুলার সাইজ বুঝতে পারি। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এবার চলে আসি নিউক্লিক অ্যাসিড অ্যানালাইসিসে কোয়ান্টিটি ফ্রম ইউভি স্পেকট্রোমেট্রি। দেখেন, স্পেকট্রোমেট্রি মানে কি? স্পেকট্রোমেট্রি, ইউভি স্পেকট্রোমিটার মানেই হচ্ছে আল্ট্রাভায়োলেট অ্যাবজর্পশন। এখন প্রথম কথা হচ্ছে যে আপনি ডিএনএ বা আরএনএ যেটাই আপনি আইসোলেট করছেন না কেন, সেটার কোয়ান্টিটি বা কনসেন্ট্রেশন যদি মাপতে চান, তাহলে আপনাকে স্পেকট্রোমেট্রির সাহায্য নিতে হবে। এবং এক্ষেত্রে স্পেকট্রোমেট্রিতে আমরা কি করি, যে স্যাম্পলের কনসেন্ট্রেশন আমরা ডিটারমিনেশন করি, তাকে একটা নির্দিষ্ট লাইটের ওয়েভলেন্থে লাইট সেটার উপর ফেলি। মানে ধরেন আমার কাছে একটা কেমিক্যাল আছে, আমি সেটা রিয়েজেন্ট, সেটার কনসেন্ট্রেশন আমি বের করতে চাই। তো আমি কি করব, ওই কেমিক্যালটার কনসেন্ট্রেশন বের করার জন্য তার উপর লাইট ফেলব। এই লাইট ফেলার পরে সে কতটুকু লাইট অ্যাবজর্ব করলো, সেই অ্যাবজর্বেন্সটা নিয়ে আমি বিয়ার লাম্বার্টের একটা ল আছে, সেই ল এর মধ্যে ফেললে সেটা কনসেন্ট্রেশন বের হয়ে আসবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয় নাই বলেন, না হলে আবার বলুন। স্যার আমরা গ্লুকোজ টেস্ট করার ক্ষেত্রে যে অ্যাবজর্বেন্স এরকম ভাবে নেই, ঠিক সেটাকে এরকম ভাবে নিতে হবে স্যার? সব সেম। আপনারা কলোরিমেট্রি মেথডে যাই করেন না কেন বা ফটোমিটার, এগুলো বেসিক প্রিন্সিপল গুলো সেম। তবে আপনারা ল্যাবে যেগুলো দিয়ে কাজ করেন সেগুলো মোর রেডি রেজাল্ট দেয়। আর আমরা স্পেকট্রোফটোমিটার নিয়ে যখন কাজ করি, এটা র রেজাল্ট দেয়, সেটাকে আরো অনেক ক্যালকুলেট করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। এই ক্যালকুলেশন গুলো আপনাদের মেশিনের মধ্যে অনেক কিছু হয়ে যায়। মেইন জিনিসটা হচ্ছে আপনারা গ্লুকোজ টেস্ট করেন আর যে টেস্টই করেন, কলোরিমেট্রিক মেথডে করলে আপনি একটা রিয়েজেন্টের সাথে, যারা সেমি অটোতে কাজ করেন, সেমি অটো অ্যানালাইজারে যারা কাজ করেন, মেইন কাজটা কি করেন, আপনি যে টেস্টটা করবেন সেই টেস্টের আপনার কাছে একটা প্রসিডিওর থাকে এবং রিয়েজেন্ট গুলো আপনার সামনে থাকে। আপনি স্যাম্পল নেন, পাশাপাশি ওই রিয়েজেন্ট গুলো নেন, নিয়ে একটা টেস্ট টিউবের মধ্যে আপনি একটা মিক্সচার তৈরি করেন স্যাম্পল সহ। আরেকটা টেস্ট টিউব নেন, টেস্ট টিউব নিয়ে সেখানে আপনি একটা স্ট্যান্ডার্ড নেন, তাই তো নাকি আমি ভুল বলতেছি? জি স্যার। ভুল হলে Yes, আমাকে sir. না সমাধান করে দিয়ে নাকি সঠিক করে দিয়ে, আমি ভুল বলতে পারি। তো এখন দুইটা টেস্ট টিউব নিলেন, স্ট্যান্ডার্ডটা আপনি জানেন, স্ট্যান্ডার্ডের মান আপনার জানা আছে, আর যেটা আপনি স্যাম্পল নিলেন সেটা আপনি জানেন না। তো এখন দুইটা টিউবেরই আপনি কি করবেন, মেশিনে আপনি দেওয়ার পরে মেশিন যে কাজটা করে তার উপর লাইট ফেলে। অর্থাৎ একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থে, যেমন এখানে ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে বলছে 260 ন্যানোমিটার, আপনার স্যাম্পলের ক্ষেত্রে, ব্লাড স্যাম্পলের ক্ষেত্রে একরকম, ইউরিন স্যাম্পলের ক্ষেত্রে আরেক রকম। মানে এক একটা স্যাম্পলের ক্ষেত্রে কিন্তু অ্যাবজর্পশন কোন ওয়েভলেন্থে নেবেন সেটা ডিফাইন করা থাকে বা ডিফাইন করা আছে, যে এই ওয়েভলেন্থে
আপনি রেজাল্ট পাবেন। তো আপনি একটা সার্টেন ওয়েভলেন্থে আপনি লাইট ফেলবেন ওই রিএজেন্টের উপর। যখন আপনি মেশিনে দিবেন, মেশিন ওই কাজটা করবে। করলে কি হবে? ওই লাইটটা যখন ওই স্যাম্পলের উপর পড়বে, স্যাম্পল ওই লাইটের কিছু অংশ অ্যাবজর্ব করবে। সেই অ্যাবজর্বেন্সটা মেশিন রিড করবে। রিড করে আপনাকে দিবে যে এত ওয়েভলেন্থে এত অ্যাবজর্পশন পাইছি। তারপর সেটা বিয়ার-লাম্বার্টের ল আছে। সেই ল এর মধ্যে যদি আপনি ফেলেন ওই অ্যাবজর্বেন্সের ভ্যালুটা, তাহলে সে কনসেন্ট্রেশন বের করে দিবে। কিভাবে বের করে দিবে? সেই স্ট্যান্ডার্ড দিবেন না, স্ট্যান্ডার্ডও তো সেম ভাবেই আপনি মেশিনে দিবেন। সেটারও একটা ভ্যালু বের হবে, স্ট্যান্ডার্ড ভ্যালু। সেটার সাথে কম্পেয়ার করে আপনি একটা কনসেন্ট্রেশন পাবেন। আমি এখন ক্যালকুলেশনে যাচ্ছি না, জাস্ট বেসিক জিনিসটা বললাম। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এই যে অ্যাবজর্পশন পাইলেন, এই অ্যাবজর্পশন পাওয়ার পরে সেমি অটো অ্যানালাইজার গুলোর ক্ষেত্রে যেটা হয়, যারা ল্যাবে কাজ করেন, সেমি অটো গুলাকে ক্যালিব্রেশন করতে হয়, তাই না? ক্যালিব্রেশন একটু উল্টাপাল্টা হলেও রেজাল্ট উল্টাপাল্টা আসে। ক্যালিব্রেশনের মধ্যে তার অ্যাবজর্পশন, তার ভলিউম, স্যাম্পল ভলিউম, এগুলো ইন্ডিকেট করে দিতে হয় এবং কোন মেথডে আপনি কাজটা করতেছেন সেটা ইন্ডিকেট করে দিলে সে ওই মেথডে আপনাকে রেজাল্টটা দেয়। কি ইউনিটে আপনি রেজাল্টটা চাচ্ছেন সেটাও ওখানে ক্যালিব্রেশন করার অপশন আছে। এক একটা মেশিনের ক্ষেত্রে এক এক রকম হয়, বাট বেসিক জিনিসগুলো এটাই। তো ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে যখন আপনি সেম কাজটাই করবেন, আপনি ডিএনএ এর কনসেন্ট্রেশন মাপতেছেন, আপনি ইউভি স্পেকট্রোফটোমিটার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ডিএনএ আরএনএ সাধারণত 260 ন্যানোমিটার ওয়েভলেন্থে লাইট অ্যাবজর্ব করে। এটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। আর প্রোটিন অ্যাবজর্ব করে 280 ন্যানোমিটারে। এখন আপনি যখন কোয়ান্টিটি ডিটারমিনেশন করবেন, নিচে দেখেন আমার কিছু মানে ফর্মুলা আছে। তো ধরেন আপনি ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ সেটার কনসেন্ট্রেশন বের করতে যাচ্ছেন। তো আপনি কি করবেন? প্রথমে অ্যাবজর্পশন 260 ন্যানোমিটারে কত অ্যাবজর্বেন্স পাইছেন সেটা নিবেন। তার সাথে লাগবে মাল্টিপ্লিকেশন করবেন হচ্ছে ডাইলিউশন ফ্যাক্টর, এবং তার সাথে মাল্টিপ্লাই করবেন হচ্ছে 50 মাইক্রোগ্রাম পার এমএল। এখন প্রশ্ন হচ্ছে, স্যার অ্যাবজর্বেন্স বুঝলাম, ডাইলিউশন ফ্যাক্টর কি আর 50 মাইক্রোগ্রাম কোত্থেকে পাইলো সেটা বলেন, নাকি? জি স্যার। প্রশ্ন না? যেহেতু আমার ইকুয়েশনের মধ্যে আছে, অবশ্যই এটার একটা মানে ভিত্তি আছে, ভিত্তি ছাড়া তো আর এটা ইকুয়েশন হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে যে ডাইলিউশন ফ্যাক্টর কি? ডাইলিউশন ফ্যাক্টর হচ্ছে আপনি কতবার সেটাকে ডাইলিউশন করছেন। সেটাকে 10 গুণ ডাইলিউশন করছেন, 20 গুণ করছেন, না 30 গুণ করছেন। কিভাবে বের করবেন? এটা ডিভাইড করে বের করবেন। সাপোজ আপনার কাছে 10 ml সলিউশন আছে। 10 ml সলিউশনের মধ্যে আপনি জানেন আপনার প্রোটিন আছে এতটুকু। সাপোজ প্রোটিন কথা বলছি, আপনি ডিএনএ এর কথা চিন্তা করতে পারেন যে ডিএনএ আছে 5 মিলিগ্রাম। এখন এই 10 ml এর মধ্যে 5 মিলিগ্রাম আছে, এই উদাহরণ দিচ্ছি। এখন এই সলিউশন থেকে আপনি জাস্ট 1 ml নিবেন, এই ডিএনএ যে সলিউশনটা সেখান থেকে 1 ml নিবেন, নিয়ে আরো 9 ml পানির সাথে অ্যাড করলেন অন্য একটা টেস্ট টিউব। তাহলে কি ডিএনএ এর কনসেন্ট্রেশন বাড়লো না কমলো? স্যার কমছে স্যার। আবার বলি, কমলো 10 ml এর মধ্যে 5 মিলিগ্রাম ডিএনএ ছিল, সেটা মিক্স অবস্থা ছিল, মিক্সচার। এই মিক্সচার থেকে 1 ml নিয়ে আবার 9 ml পানির সাথে মিক্সড করলেন, তাহলে ডিএনএ এর কনসেন্ট্রেশন বাড়লো না কমলো? কমছে স্যার। কমবে স্যার। কমছে। কমে গেল। কমবে, তাই না? আচ্ছা, 1:10 স্যার, 1:10 হ্যাঁ স্যার, 1:10। 1:10। আচ্ছা, ওটা না বলি আমরা, এখন আমরা বাংলা ভাষায় বুঝতেছি। 1:10 বললে তো এখানে লিখে দিতে বলবো, যারা বোঝেন না তাদের জন্য বলতেছি। তাহলে কত গুণ কমাইলেন, মানে কনসেন্ট্রেশন কত গুণ কমলো? ঐকিক নিয়ম করেন। এত এত গ্রামে এত মানে এত এমএল এত গ্রাম, একে কত? স্যার হ্যাঁ, 9 করা গুণ যাবে না? মনে হয় স্যার, 9 গুণ মনে হয় স্যার। আচ্ছা, 10 গুণ। তাহলে প্রত্যেকবার যখন আপনি 1 ml করে নিয়ে নতুন টেস্ট টিউবে নেবেন, এই যে নতুন যেটার মধ্যে আপনি 10 গুণ কমাইলেন, এখান থেকে আবার 1 ml নিয়ে যদি আরেকটা নতুন টেস্ট টিউবে কমান, নতুন আরেকটা টেস্ট টিউবের মধ্যে যদি 1 ml অ্যাড করেন 9 ml এর সাথে, তাহলে কি আরো কমবে না? স্যার প্রশ্ন হচ্ছে স্যার আপনি আরো কমবে। কত
আপনি কতবার ডাইলিউশন করেছেন সেটাকে বের করতে হবে। ঠিক আছে? যতবার করেছেন সেটাই আপনার ডাইলিউশন ফ্যাক্টর। ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? জি স্যার জি স্যার। আপনি ডিএনএ স্যাম্পল যে নিছেন সেই ডিএনএ স্যাম্পলটা কতটুকু তার ডাইলিউশন ফ্যাক্টর কত সেটা আপনার আগে থেকে নোট ডাউন করা থাকতে হবে যে আমি যে স্যাম্পল নিয়ে কাজ করছি সেই স্যাম্পলের ডাইলিউশন ফ্যাক্টর কত। যদি এটা বোঝা হয়ে থাকে এবার চলে আসে 50 মাইক্রোগ্রাম পার এমএল। হ্যাঁ, তো 50 মাইক্রোগ্রাম পার এমএল এর ক্ষেত্রে আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই প্রত্যেকটা এটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর ক্ষেত্রে, সিঙ্গেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কিন্তু আর 50 নাই, দেখছেন 33। আরএনএ এর ক্ষেত্রে কিন্তু কি 33 নাই 40। হ্যাঁ, আবার অলিগোনিউক্লিওটাইড এর ক্ষেত্রে 20 থেকে 30। তাহলে এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ডাবল স্ট্যান্ডার্ড সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ এর ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। এটা আসলে কি? এটা হচ্ছে এক ইউনিট ডিএনএ ইউনিট হিসাবে ধরে যদি আমরা ধরি, না আমি সরি ভুল বলছি, একটা মানে সার্টেন টাইমে 1 ইউনিট লাইট অ্যাবজর্ব হলে ডিএনএ এর কতটুকু আপনি কনসেন্ট্রেশন পাচ্ছেন সেই জিনিসটা এখানে মাইক্রোগ্রাম পার এমএল এ উল্লেখ করছে। তো 50 মাইক্রোগ্রাম পার এমএল যদি আপনার ডিএনএ এর কনসেন্ট্রেশন হয় তাহলে 1 ইউনিট লাইট সে অ্যাবজর্ব করতে পারে। কথাটা কি কঠিন লাগলো? জি স্যার। আরেকবার একটু বলেন আবার স্যার। বলি, আপনি যে সলিউশনের ডিএনএ এর কোয়ান্টিটি বের করতেছেন, কনসেন্ট্রেশন বা কোয়ান্টিটি যেটাই বলি বের করতেছেন, সেই সলিউশনের মধ্যে তো ডিএনএ আছে, সেটার মধ্যে লাইট ফেলতেছেন। তো যদি 50 মাইক্রোগ্রাম ডিএনএ থাকে সে 1 ইউনিট লাইট অ্যাবজর্ব করে। যদি 50 গ্রাম বলতেছি মাইক্রোগ্রাম ডিএনএ থাকে তাহলে সে একটা নির্দিষ্ট সময়ে 1 ইউনিট লাইট অ্যাবজর্ব করে পার এমএল এ। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আপনার সলিউশনের মধ্যে 50 মাইক্রোগ্রামের অনেক বেশি থাকতে পারে, সেটা সমস্যা নাই, কিন্তু ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর ক্ষেত্রে দেখা গেছে 50 মাইক্রোগ্রাম পার এমএল থাকলে সে 1 ইউনিট লাইট অ্যাবজর্ব করে। ওকে, সিঙ্গেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে দেখা গেছে সেটা 33 মাইক্রোগ্রাম পার এমএল থাকলেই অ্যাবজর্ব করে, আরএনএ এর ক্ষেত্রে 40 থাকলে অ্যাবজর্ব করে। সো ওইভাবে এই কোয়ান্টিটি গুলো এখানে আসছে। সো কোয়ান্টিটি বের করার জন্য আমরা এই ইকুয়েশন গুলো ব্যবহার করতে পারি। এগুলোকে আরো ডিটেলস পড়া যায়, যেমন ডাইলিউশন নিয়ে একটা চ্যাপ্টার আমি এবার যখন আপনারা আসবেন যদি ক্লাস নিতে পারি তাহলে ডাইলিউশন নিয়ে একটা ক্লাস নিব না আপনাদের, যে ডাইলিউশন কিভাবে করে, ডাইলিউশন ফ্যাক্টর কিভাবে বের করে, বা এই যে বিয়ার নাম্বার ল কিভাবে কাজ করে, এগুলো ল্যাব ক্লাসে আমরা আলোচনা করতে পারি, মজার জিনিস। সো এই পর্যন্ত থাক, সবারই টায়ার্ড লাগছে, আমারও টায়ার্ড লাগতেছে। ক্লাস ছোট ছোটই হোক, বেশি বড় করার দরকার নেই। নেক্সট ক্লাস এটা শেষ করে দিব। হ্যাঁ, জি নেক্সট স্যার। ক্লাস জি কবে স্যার আবার? স্যার প্রথমে 10 মিনিট পাইনি স্যার প্রথমে 10 মিনিট তো ক্লাস নেইনি, ক্লাস তো 50 থেকে শুরু করেছি নাকি আমরা? জি স্যার। জি স্যার জি স্যার। হ্যাঁ, তো আমরা দেখেন আমাদের আবার তারাবির নামাজ থাকে না, জি স্যার জি স্যার। 15-20 মিনিট পরেই নামাজের আজান দিয়ে দিবে। এই জন্য টাইমটা আমি একদম এই টাইমটা ছাড়া কোনো টাইম নাই ক্লাস করার, এইভাবেই আমি নিব। দিনের বেলা ক্লাস নেওয়া যায় না স্যার? দিনের বেলা অন্যান্য শিক্ষকরা যে নিবে তাদের কিছু স্লট আছে, যদি তাদের স্লট না থাকে তাহলে ওইভাবে তখন দেখা যাবে। আপাতত 2-1 দিন করেন কষ্ট করে, সবসময় তো আর ওইভাবে হবে না। স্যার আপনি আর 50 থেকে আগামীকালকে শুরু আমি করলে ক্লাস, হবে স্যার হ্যাঁ 50 থেকে শুরু করলে হবে স্যার 6:50 থেকে শুরু করব, কিন্তু আমার শিডিউলে 6:40ই থাকে। জি স্যার ঠিক আছে আপনারা আস্তে আস্তে আসবেন আর কি, ওটা সমস্যা নাই। ঠিক আছে, ওকে স্যার ঠিক আছে জি স্যার। আসসালামু ঠিক আছে আলাইকুম স্যার। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম